আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। নতুন একটা কন্টেন্ট নিয়ে আবারও আপনাদের সামনে আসলাম। একটা টপিক্সের ব্যাপারে কথা না বললেই চলতেছে না। আপনারা ইতিমধ্যে জানছেন যে চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় নাম্বার যে ম্যাচটা বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের যে ম্যাচটা রাওয়ালপিন্ডিতে গড়াতে যাচ্ছে, ওই ম্যাচের যেই দুইটি রদবদল, বড় দুইটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নামতেছে, ওই দুইটা পরিবর্তনের ব্যাপারে কিছু কথা বলতেছি। ধরেন, ইন্ডিয়ার এগেনস্টে আপনার যে বাংলাদেশে যে স্কোয়াডটা খেলেছে, ওইখানে প্রত্যাশাজনক কোনো কিছু করতে পারে না বাংলাদেশ টিম। ধরেন, 4 জন সৈন্য করেছে: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তানজিম সাকিব। চারটা ব্যাটসম্যান একটা ম্যাচে 0 রান করলে ম্যাচটা কীরকম হতে পারে আপনারা জানেন। যেখানে আপনার 35 রানে পাওয়ার প্লে 10 ওভারে আপনার 5 উইকেট পড়ে যায়, সেই দলটা কত বড় একটা ধাক্কা খেয়েছে আপনারা দেখছেন সবাই। তো এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে নতুন করে নামতেছে। তো ওই দলে যে স্কোয়াডগুলো পরিবর্তন হবে, যেই 2জন প্লেয়ার পরিবর্তন করে 2জন প্লেয়ার দলে পিক করবে, ওই 2টা প্লেয়ার কে হতে পারে আপনারাই বলেন। এখানে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, এরকম 3-4 জন প্লেয়ারকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল, কোচ, সবাই। তো ইতিমধ্যে যে তথ্যগুলো আমার কাছে আসছে, তো সেখানে আপনার নাজমুল হোসেন শান্ত লাস্ট 6টা ম্যাচে আপনার ওর অ্যাভারেজ, স্ট্রাইক রেট সবই ভালো ছিল। সৌম্য সরকারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনেক ভালো খেলে, সবসময় ওভারঅল সে ভালো খেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি 50, ভালো একটা ওর রেকর্ড আছে। তো এখানে সৌম্য সরকারকে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। আপনার নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়ার মতো ওরকম সুযোগ দেখতেছি না। সে ইতিমধ্যে রিসেন্টলি আপনার সাম্প্রতিক যে পারফরমেন্স করেছে, ওর সর্বশেষ লাস্ট 6টি ওডিয়াতে আপনার ওর পারফরমেন্স যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে 6টিতে সে 3টি 50 আর 2টি আপনার 50-র থেকে নিচে আছে স্কোর। তো এইখানে নাজমুল হোসেনকে শান্তকে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। আপনার মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটসম্যান। এখন মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ডিয়ার এগেনস্টে সে ইনজুরি ছিল ওই মিস্টিংয়ের। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ওরে বাদ দেওয়া হয়েছে, ওরে বাদ দেওয়া হয় নাই। আপনার মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ডিয়ার বিরুদ্ধে বেসিক্যালি সে ইনজুর্ড ছিল, এই জন্য ম্যাচটি খেলতে পারে না। তার আপনার ওয়ানডে সর্বশেষ 4 ম্যাচে 4টা 50, তার ওয়ানডে পারফরমেন্স অনেক ভালো ছিল। তো সে ইনজুরির কারণে খেলতে পারে নাই। এখন মাহমুদুল্লাহ রিয়াদ এখন শতভাগ ফিট আছেন, ডেফিনেটলি সে শতভাগ ফিট আছেন, এবং পাকিস্তান রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন 100% শিওর। এখন মাহমুদুল্লাহ রিয়াদকে যদি আপনি দলে পিক করেন, তাহলে আপনার মিডল অর্ডার ব্যাটসম্যান যে কোনো একজনকে মাইনাস করতে হবে। এখন মাইনাস করার দৌড়ে এগিয়ে আছেন মুশফিকুর রহিম, বাংলাদেশের উইকেটরক্ষক কিপার, যার সর্বশেষ 12টা ওডিআই ম্যাচে তার একটি মাত্র 50 রয়েছে। তো বুঝতে পারছেন তার পারফরমেন্সটা কত খারাপ। মুশফিকুর রহিম তার কেরিয়ারে এই সর্বপ্রথম স্কোয়াডের থেকে সে পারফরমেন্সের কারণে বাদ পড়তেছে, এবং ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদ স্কোয়াডে ইন করতেছেন। তারপর আপনার তানজিম হাসান সাকিবের জায়গায় আপনার পিক করা হতে পারে নাহিদ রানা। ডেফিনেটলি সে একজন ভালো উদীয়মান তরুণ ক্রিকেটার, স্পিড স্টার যাকে বলা হয়। নাহিদ রানাকে ইন্ডিয়ার এগেনস্টে আপনার না খেলিয়ে সবচেয়ে বড় ভুল করেছে বাংলাদেশ ক্রিকেট টিম, যেটার খেসারত দিতে হয়েছে ইন্ডিয়ার কাছে লজ্জাজনকভাবে ম্যাচটা হেরে। তো বাংলাদেশ কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সিদ্ধান্ত মতে বড় 2টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপনার রাওয়ালপিন্ডিতে নামতেছে। তো আমার একটা প্রশ্ন ছিল যে
বাংলাদেশের যে ভালো মানের যে সাংবাদিক রিয়াসাত আজিম ভাই, সৈয়দ আবিদ হাসান সামি, ওদের মতো সাংবাদিকরা কিভাবে বলে যে সৌম্য সরকারকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওপেনিং করাবে, সৌম্য সরকারকে বাদ দিয়ে মুশফিকুর রহিমকে রেখে তারপর মাহমুদুল্লাহ রিয়াদকে ঢুকাইবে। আমার কথা কতটুকু সত্য হয় জানি না, বাট আমার মতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমার মতে আপনার সৌম্য সরকারকে টিমে না খেলানো সবচেয়ে বড় ভুল হবে। কারণ তার রিসেন্ট এবং পিছনের যে পারফরমেন্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে, একজন বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে সবচেয়ে বেশি তার পারফরমেন্স রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সে নিউজিল্যান্ডের টিমকে সামনে পেলে চাবি স্যার যেভাবে অস্ট্রেলিয়াকে পেলে তুলুদুলাই করে ছাড়ে ইন্ডিয়ার বলারদেরকে, এইভাবেই ঠিক সৌম্য সরকার যখন নিউজিল্যান্ডের বলারদেরকে সামনে পায় তখন সে অনায়াসে 50 সেঞ্চুরি তুলে নেয়। এখন আমার মতে সৌম্য সরকার ওপেনিংয়ে তানজিদ তামিম এবং ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত, তারপর 4 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 5 নম্বরে খেলবেন তৌহিদ হৃদয়, হার না মানা যোদ্ধা, ইন্ডিয়ার বিরুদ্ধে একাই লড়ে গেছেন পুরা ম্যাচ। সবাই দেখতে পাইছেন যে ওর যে একটা ব্যাটিং স্কিল, ওইটা ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাটিং করে প্রমাণ করে দিয়েছে পুরা পৃথিবীকে। তারপর 6 নম্বরে জাকির আলী অনিক, 7 নম্বরে রিশাদ হোসেন, 8 নম্বরে নাহিদ রানা, 9 নম্বরে তাসকিন আহমেদ, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান এবং 11 নম্বরে যাকে পিক করা হবে আমার মনে হয় ডেফিনেটলি নাসুম আহমেদকে পিক করতে পারে। অবশেষে মনে হয় যে মুস্তাফিজই আপনার টিকে যেতে পারে টিমে। মুস্তাফিজের মতো বলার ইন্ডিয়ার বিরুদ্ধে এভাবে পিটনি খাবে মানে কল্পনার বাইরে ছিল, যেহেতু দুবাই ইন্টারন্যাশনাল পিচে আপনার যেই ইয়াটা ছিল ফ্ল্যাট পিচ, সেখানে মুস্তাফিজের বোলিং অ্যাভারেজটা দেখলে দেখা যায় সে বিগত বছরগুলোতে যে টুর্নামেন্টগুলো খেলছে ওইখানে সে অনেক ভালো বল করছে, ভালো উইকেট নিয়েছে, তার ইকোনমিক বেস্ট ছিল। তো এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড। এখন বাংলাদেশ রাওয়ালপিন্ডি মতো একটা প্লে গ্রাউন্ডে তারা চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে যাচ্ছে। রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি এই ধরনের স্টেডিয়ামে যে ব্যাটিং পিচগুলো বানানো হয়েছে, সেখানে আপনার অ্যাভারেজ ওয়ানডে ম্যাচে 350 রান যে কোনো দলে করতে পারে। এখন আপনার যদি নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাট করে 350 রান করে ফেলে, এটা তো বাংলাদেশের দ্বারা ইহজিন্দগি তো সম্ভব না যে বাংলাদেশ ওই ম্যাচটা জিতার। কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানের কোনো ধরনের পারফরমেন্স বা ফর্ম কোনোটাই নাই। আমাদেরকে ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ টপ অর্ডার ব্যাটসম্যানগুলা দারুণভাবে হতাশ করেছে, লজ্জাজনকভাবে একটা হার উপহার দিয়েছে। আর কি বলবো, এগুলা আসলে যা হয়েছে এখানে আপনার নাজমুল হোসেন শান্ত, সে কিভাবে আপনার সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পর সাথে সাথে পরের বলে সে আউট হয়ে গ্যালারিতে গিয়ে হাসাহাসি করে। এই ধরনের একটা ফাজিল বেয়াদব প্লেয়ারকে কিভাবে টিমে রাখা হয় আবার ক্যাপ্টেন হিসাবে। এখন দর্শকের সোশ্যাল মিডিয়াতে আপনার কমেন্টস দেখলে আপনার হাসাহাসি আসবেই, যে প্রত্যেকটা দর্শকই দাবি করে যে নাজমুল হোসেন শান্ত যদি খেলতে চায় তাহলে আমরা কি দোষ করছি, আমরা তো ওর থেকে ভালো প্লেয়ার। এই ধরনের কমেন্টস যখন দর্শকরা করে তখন আসলে ডেফিনেটলি এই প্লেয়ারটা কতটা ট্রলের শিকার হচ্ছে এটা বুঝতে পারছেন। তো আমাদের এক্সপেকটেশনটা থাকবে যে নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালোভাবে ঘুরিয়ে দাঁড়াবে এবং টিমকে ভালো একটা জয় এনে দিবে। তো নিউজিল্যান্ড ইতিমধ্যে আপনার পাকিস্তানে আপনার ত্রিদেশীয় সিরিজ খেলে নিউজিল্যান্ড টিম আপনার ত্রিদেশীয় চ্যাম্পিয়ন অর্জন করেছে। ত্রিদেশীয় সিরিজ খেলে তারা আপনার ভালো একটা পারফরমেন্সে আছে, তারা ভালো একটা টাচে আছে নিউজিল্যান্ড টিম, ওদেরকে হারানো খুব কঠিন ব্যাপার। তো যত কঠিনই হোক, কথায় আছে যে ক্রিকেট খেলা অনিশ্চিত খেলা, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে
আপনার বিগত রেকর্ডগুলো পিছনের খেয়াল করলে দেখা যায় যে নিউজিল্যান্ড এত শক্তিশালী টিম হলেও বড় বড় আসরে বাংলাদেশ ওদেরকে মরণ কামড় দিয়ে ধরে। তো আমরা আশা করব যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ টিম ভালো কিছু করবে, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।